হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সম্রাট এক্সক্লুসিভ সাজেশন। এই বইটি থেকে এমসিকিউ সমাধানের পার্ট 2 ইউনিট 1-এর আজকে আমাদের পার্ট 2 আমরা আজকে করব কোশ্চেন নম্বর 18 থেকে। 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 2 কুলম্ব তড়িতাদানে ইলেকট্রনের সংখ্যা হবে অপশন এ 1.25 × 10⁻18, অপশন বি 12.5 × 10⁻19, অপশন সি 12.5 × 10⁻18 এবং অপশন ডি 12.5 × 10⁻19। আচ্ছা, এখানে তাহলে আমাদের আধানের কোয়ান্টায়ন এই নীতি ব্যবহার করে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর 18 কি বলা হলো যে 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা, তাই তো? তাহলে আমরা লিখব আমরা জানি আধানের কোয়ান্টায়ন অনুযায়ী কিউ ইজিক্যাল টু কী হয়, এন ই, অর্থাৎ কোনো জায়গায় আধান সবসময় ইলেকট্রনের গুণিতকের পূর্ণ সংখ্যায় থাকবে। ওকে, যেখানে এন একটি পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ হতে পারবে না, এটা একটা পূর্ণ সংখ্যা। এন এর মান কি হতে পারে? এন এর মান এন ইজিক্যাল টু ±1 2 3 ... এরকম করে হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় করব এই এন এর সংখ্যা। অতএব এন ইজিক্যাল টু কিউ বাই ই। কিউ এখানে কত বলা হয়েছে, 2। আর আমরা জানি ইলেকট্রনের আধানের মান কত হয়, 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো, 1.25 × 10⁻19। এবারে একটা শূন্য এখানে নিয়ে আসলে আমরা পাবো 12.5 × 10⁻18। এটা আছে আমাদের 12.5 × 10⁻18 অপশন সিতে। এই গেল আমাদের 18 নম্বর কোশ্চেনের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, C1 C2 ধারকত্বের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। সংস্থাটিতে কিউ আধান দিলে ওই আধান ধারক দুটির মধ্যে বণ্টিত হয়। আচ্ছা, C1 C2 ধারকের আধানের অনুপাত কত? আচ্ছা, আধানের অনুপাত জিজ্ঞাসা করা হয়েছে। অপশন এ C1/C2, অপশন বি C2/C1, অপশন সি C1C2, অপশন ডি 1/C1C2। তাহলে আগে আমরা ছবিটি করার চেষ্টা করি যে দুটো ধারক C1 C2 এদেরকে কিভাবে যুক্ত করা হয়েছে, সমান্তরালে যুক্ত করা হয়েছে। ধরলাম এই হলো একটা ধারক এবং এই হলো আমাদের কাছে আর একটা ধারক, যাদেরকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। এই ধারকটা হচ্ছে আমাদের C1, এই ধারকটা হলো আমাদের C2 কমন। এরা একই সাধারণ পয়েন্ট। এই ধারকটা এ এবং এই পয়েন্টটাকে আমি যদি বি বলি, এই ধারক C1 ধারকের একটা পয়েন্ট এ বিন্দুতে, একটা পয়েন্ট বি বিন্দুতে, C2 ধারকেরও একটা পয়েন্ট এ বিন্দুতে, একটা পয়েন্ট বি বিন্দুতে যুক্ত। তাহলে এদের যে বিভব হবে, এ আর বি এর বিভবের সমান হবে। লিখবো যে প্রশ্নানুযায়ী C1 ও C2 ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে উভয় ধারকের বিভব প্রভেদ হবে এ ও বি বিন্দুর বিভব পার্থক্যের বা বিভব প্রভেদের সমান। এবং এই যে বিভব প্রভেদ, সেটা ধরে নেব আমরা, ধরি উক্ত বিভব প্রভেদ সমান ভি। এই বিভব প্রভেদ হলো আমাদের কাছে ভি, অর্থাৎ C1 ধারক যেটা, সেটাও ভি বিভব প্রভেদের মধ্যে যুক্ত। C2 ধারকত্ব যেটা, সেটাও ভি বিভব প্রভেদের মধ্যে যুক্ত। এবারে বলা হয়েছিল যে এদের টোটাল আধান কিউ। এই কিউ আধান এর কিছু অংশ C1 ধারক দিয়ে যাবে, কিছু অংশ C2 ধারক দিয়ে যাবে, তাই না? ধরলাম এখানে Q1 যাবে আর এটাতে Q2 যাবে, অর্থাৎ আমরা বলতে পারি যে কিউ ইজিক্যাল টু Q1 + Q2। আমাদের নির্ণয় করতে বলছে কি, যে আধানের অনুপাত কি হবে, তাই তো?
তাহলে লিখব অতএব C1 ধারকের আধান Q1 ইজিক্যাল টু, যেটা অবশিষ্ট আধান, হ্যাঁ, ভাগ হওয়ার পরে যে আধানটা C1 ধারকের মধ্য দিয়ে যাবে, Q1 ইজিক্যাল টু C1V, কারণ বিভব তো দুটোর সমান, এবং C2 ধারকের আধান Q2 ইজিক্যাল টু কী হবে, C2V। এটারও বিভব V, এটারও বিভব V, তাই এটার আধান C1V, এটার আধান C2V। অতএব অনুপাত Q1 বাই Q2, এদেরই অনুপাত আমাদের নির্ণয় করতে বলেছে, তাই না, আধানের অনুপাত। তাহলে এটা হবে C1V বাই C2V সমান সমান VV কেটে যাবে, তাহলে থাকবে C1 বাই C2। এটা আছে আমাদের অপশান এতে, C1 বাই C2 দেখা যাচ্ছে, C1 বাই C2, হ্যাঁ চলো দেখা যাচ্ছে। 19 নম্বর কমপ্লিট। এরপরে আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, বায়ুর মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতর একটি আধান Q আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে অপশান এ Q বাই এপসাইলন নট, অপশান বি Q বাই 2 এপসাইলন নট, অপশান সি Q বাই 6 এপসাইলন নট, অপশান ডি Q বাই 8 এপসাইলন নট। আচ্ছা, এই অঙ্কটি আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র অধ্যায় পেয়ে যাব। তড়িৎ ফ্লাক্স, যেখানে একটা ঘনকের অভ্যন্তরে যদি কিউ আধানকে রাখা হয়, তাহলে ঘনকের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমরা গস থিওরেম ব্যবহার করে পেয়ে যাব। এখানে ঘনকটিকে আমরা গাউসীয় তল হিসেবে কল্পনা করে নিব। কোশ্চেন নম্বর 20 লিখব যে বায়ু মাধ্যমে কোনো ঘনকের মধ্যে কিউ আধান থাকলে গাউসের উপপাদ্য অনুযায়ী ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু আধান কত কিউ বাই এপসাইলন নট। এটা হবে আমাদের অপশান এ কমন। টোটাল ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। কিন্তু কোনো সময় জিজ্ঞাসা করা হয় যে ঘনকের প্রতিটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হতো ফাই ইজিক্যাল টু কিউ বাই 6 এপসাইলন নট কমন, যদি প্রতিটি তল দিয়ে জিজ্ঞাসা করা হতো তাহলে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 21। এখানে কি বলা হয়েছে, কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করে। বড় জলকণাটির আধান ও ধারকত্ব কত হবে? 64 কিউ সি 16 কিউ 4 সি, 64 কিউ 4 সি 16 কিউ সি। আচ্ছা, 64টি জলকণা এবার মিলিত হয়ে একটা বড় জলকণা তৈরি করলো। সর্বপ্রথম আমরা এটা ক্লিয়ার করে দিলাম। সর্বপ্রথম আমরা বড় যে জলকণাটা তৈরি হবে তার ব্যাসার্ধ নির্ণয় করার চেষ্টা করব। এই ধরনের অনেক অঙ্ক আমাদের করা হয়েছে। কোশ্চেন নম্বর 21 লিখব, ধরি প্রতিটি ছোট জলকণার দেওয়া আছে, হ্যাঁ, জলকণার ব্যাসার্ধ, প্রতিটি ছোট জলকণার ব্যাসার্ধ 8, তাহলে আয়তন কত হবে? আয়তন সমান 4/3 পাই আর কিউব, এটা হলো আয়তন। এবং বড় জলকণার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অতএব আয়তন সমান 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি 4/3 পাই আর কিউব ইজিক্যাল টু কয়টা জলকণা মিলে বড় জলকণাটা তৈরি হয়েছে? 64টি। 64 ইন্টু ছোটো জলকণার আয়তন 4/3 পাই আর কিউব। অতএব আমাদের এটা কেটে যাবে, তাহলে থাকছে আর ইজিক্যাল টু 4r, হ্যাঁ, ক্যাপিটাল আর ইজিক্যাল টু 4 স্মল আর। এবার তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। ছোট জলকণার আধান ও ধারকত্ব দেওয়া ছিল, তাই না? এবারে ছোট জলকণার আমাদের আধান কত দেওয়া হয়েছে?
আধান কিউ। অতএব আধান যদি কিউ হয় তাহলে আমরা লিখতে পারি যে মোট আধান 64টি জলকণার জন্য মোট যে আধান সেটা কত হবে, মোট আধান সেটা হবে 64 কিউ। প্রত্যেকটি জলকণাতে যদি কিউ আধান থাকে তাহলে 64টি জলকণাতে 64 কিউ আধান থাকবে কমন। অতএব এরপরে আমরা করব আমাদের ছোট জলকণার ধারকত্ব। ছোট জলকণার ধারকত্ব সি সমান সমান, গোলকের ক্ষেত্রে আমরা জানি যে ধারকত্ব তার ব্যাসার্ধের সমান সিজিএস পদ্ধতিতে, সি ইজিক্যাল টু আর। এরপরে আমরা লিখব বড় জলকণার। অতএব বড় জলকণার ধারকত্ব সি ড্যাশ সেটা সমান সমান হবে বড় জলকণার যে ব্যাসার্ধ সেটার সমান আর। বড় জলকণার ব্যাসার্ধ এবার আর সমান সমান কি, আর সমান সমান আবার 4 স্মল আর। এইবার আমরা এই স্মল আরকে আমরা কার সমান লিখতে পারি, ছোটো জলকণার যে ধারকত্ব সি এর সমান, এটা সমান সমান 4c। অতএব বড় জলকণার যে আধান, মোট আধান সেটা হলো 64 কিউ, বড় জলকণার যে ধারকত্ব সেটা হলো 4c। এটা আছে আমাদের 64 কিউ 4c, এটা আছে আমাদের অপশান সিতে, অপশান সি। এই গেল 21 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 2 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড মানের 3টি ধারক শ্রেণীতে যুক্ত যাদের সঙ্গে 6 ভোল্ট মানের একটি কোষ যুক্ত করলে প্রতিটি ধারকের আধান 1 মাইক্রোকুলম, কোষ 18 মাইক্রোকুলম শক্তি যোগান দেবে। 3 মাইক্রোকুলম ধারকের বিভব পার্থক্য 2 ভোল্ট কোনোটি নয়। আচ্ছা, 3টি ধারকের শ্রেণীতে যুক্ত করে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। তো সর্বপ্রথম আমরা ছবিটি ক্লিয়ার করছি। 3টি ধারক শ্রেণীতে যুক্ত, তাই তো? তাহলে এই হলো আমাদের একটা ধারক, এই আরেকটা ধারক, এটা আরেকটা ধারক। এবার এর সঙ্গে ব্যাটারি যুক্ত কমন। এটাকে আমি বললাম C1, এটাকে C2, এটাকে C3। এদের মান কত দেওয়া হয়েছে, 2 মাইক্রোফ্যারাড, তারপরে 3 মাইক্রোফ্যারাড, তারপরে 6 মাইক্রোফ্যারাড। এটা 6 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। এবার যখন আমরা ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করি তখন এদের তুল্য ধারকত্ব কী হয় সেটা আগে আমরা বের করি। তাহলে লিখব, যদি 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড ধারক তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তবে তুল্য ধারকত্ব সি, তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয়, 1/c = 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, c1 c2 c3 কমন। এবার মানগুলো বসাবো। তাহলে 1/c = 1/c1 মানে 2, c2 মানে 3, c3 মানে 6। এটা লসাগু হয়ে গেল 6, এখানে 3, এখানে 2, এখানে 1, তাহলে 6/6 = 1 মাইক্রোফ্যারাড। অতএব c = আমরা পাবো 1 মাইক্রোফ্যারাড। এটা পেলাম আমরা তুল্য ধারকত্ব। এবার আমাদের নির্ণয় করতে হবে কি, যে প্রতিটি ধারকের মধ্য দিয়ে আধান। তাহলে প্রতিটি ধারকের মধ্য দিয়ে আধান কত যাবে। এবার লিখব যে অপশান টেস্টে এবার আমরা করব, প্রতিটি ধারকের মধ্য দিয়ে প্রবাহিত আধান কী হবে, কিউ = CV। সি কত পেলাম আমরা, 1 মাইক্রোফ্যারাড, 1 × 10⁻⁶। আর আমাদের ভি কত, ভি হচ্ছে 6 ভোল্ট। তাহলে এটা হয়ে যাবে আমাদের 6 × 10⁻⁶ আধান কুলম্বে। তাহলে উত্তরে আমাদের কত দেওয়া হয়েছিল, যে 1 মাইক্রোফ্যারাড, আর না এখানে আমাদের উত্তর হবে তাহলে এটা 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোকুলম। তাহলে এটা অপশানে এটা মিলছে না, আমাদের এখানে বলা হয়েছিল 1 মাইক্রোকুলম, কিন্তু এর মধ্যে দিয়ে প্রতিটি ধারকের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে সেটা হচ্ছে 6 মাইক্রোকুলম। তাহলে অপশান এ
হবে না। এবার আমরা টেস্ট করব অপশান, আচ্ছা আগে আমরা অপশান সিটা টেস্ট করি, বুঝে গেছে। এবার দেখো যে যখন প্রতিটি ধারক শ্রেণী সমবায় যুক্ত থাকে তখন প্রথম ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা, দ্বিতীয় ধারকের বিভব প্রভেদ আলাদা, তৃতীয় ধারকের বিভব প্রভেদ আলাদা। ধরে নিলাম যে প্রথম ধারকের যে বিভব প্রভেদ সেটা হলো V1, দ্বিতীয় ধারকের V2, তৃতীয় ধারকের V3। এবার আমরা এই বিভব প্রভেদগুলো নির্ণয় করব। তাহলে লিখব যে ধরি প্রথম ধারকের বিভব পার্থক্য V1, দ্বিতীয় ধারকের বিভব পার্থক্য V2 এবং তৃতীয় ধারকের বিভব পার্থক্য এটা হলো আমাদের V3 কমন। এবার আমাদের তৃতীয় নম্বর অপশান অনুযায়ী 3 মাইক্রোকুলম ধারকের বিভব পার্থক্য 2 ভোল্ট, এটা হয় কিনা আমরা দেখি। তাহলে শুধুমাত্র কোনটা 3 মাইক্রোকুলম মানে C2, অতএব 3 মাইক্রোকুলম, আচ্ছা এটা এই অংশে করছি, 3 মাইক্রোকুলম ধারকের বিভব পার্থক্য কত হবে? V ইজিক্যাল টু Q/C, তাই না? V ইজিক্যাল টু Q/C। আচ্ছা তাহলে Q এখানে কত? Q হলো আমাদের 6 মাইক্রোকুলম, আর আমাদের যে C হলো এই যে 3 মাইক্রোফারাড, তাহলে মাইক্রো কেটে যাবে, শুধু থাকবে হচ্ছে 2 ভোল্ট। তো আমরা এটার সঙ্গে ম্যাচ করাতে পারছি যে 3 মাইক্রোফারাড ধারকের মধ্যে বিভব পার্থক্য 2 ভোল্ট, তাহলে উত্তর হবে আমাদের অপশান সি কমন। এবার অপশান যে 2 সেটা একবার টেস্ট করে দেখি। কোষ 18 মাইক্রোকুলম শক্তি যোগান দিবে। তাহলে আমরা কি করছি, এই অংশটা মুছে দিলাম। কোষ টোটাল কত এনার্জি প্রোভাইড করবে সেটা এবার দেখি। যে লিখব কোষ দ্বারা প্রদান করা শক্তি ইজিক্যাল টু হাফ CV²। হাফ তুল্য ধারকত্ব কত? 1 × 10⁻⁶ ফারাডে করলাম, মাইক্রোফারাড থেকে ফারাডে করলাম। আর V ইজিক্যাল টু কত? V² করলে 36, তাহলে এটা হয়ে যাবে 18 × 10⁻⁶ জুল। আর আমাদের উত্তর দেওয়া আছে শুধু 18, হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের 18 মাইক্রোজুল। তাহলে এখানে কুলম দেওয়া আছে, তাই এটা হবে না, আমাদের উত্তর হবে অপশান সি। ঠিক আছে, এই গেল আমাদের 22 নম্বর অঙ্কের সমাধান। করে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 23। দুটি আহিত কণার মধ্যে দূরত্ব D, তাদের মধ্যে বিকর্ষণ বল 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3D হয় তাহলে বিকর্ষণ বল হবে 1 নিউটন, 3 নিউটন, 6 নিউটন না 27 নিউটন। আচ্ছা, প্রথমে দূরত্ব D, তখন তাদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা হলো 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে কত হয়, 3D হয়, তাহলে বিকর্ষণ বল কত হবে? ওকে, তাহলে এখানে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করব। কোশ্চেন নম্বর 23 লিখব যে আমরা জানি আধান দুটো দেওয়া আছে না, দেওয়া নেই। আমরা জানি দুটি আধান Q1 ও Q2 পরস্পর থেকে D দূরত্বে থাকলে তাদের মধ্যে, এখানে বিকর্ষণ বলের কথা বলা হয়েছে, তাহলে আমরা ওটাই লিখব। তাদের মধ্যে বিকর্ষণ বল F ইজিক্যাল টু 1/4πε0 Q1 Q2/D²। এটাকে আমাদের দেওয়া আছে কত? 9 নিউটন। এবার কি করা হলো, এখন যদি আধান দ্বয়ের মধ্যে দূরত্ব 3D করা হয় তবে
বিকর্ষণ বল এফ ড্যাশ সমান সমান হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই 3D তার স্কোয়ার সমান সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার ইন্টু 1/9, 3-এর স্কোয়ার করলে 1/9। এবার এইটুকু মানে 9, তাহলে 9/9, এই 9টা এখানে আসলো, কেটে গেল, তাহলে থাকবে 1 নিউটন। পরবর্তীকালে আমরা কত বল পাবো? 1 নিউটন। এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, দুটি সমমানের আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান স্মল কিউকে রাখা হলো। তিনটি তড়িৎ আধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্য অবস্থা থাকবে যদি কিউ এর মান হয় -q/2, -q/4, অপশান সি q/4, অপশান ডি q/2। আচ্ছা, খুব দারুণ একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু অনেকবার আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে। ওকে, কোশ্চেন নম্বর 24। তাহলে কি বলা হলো যে দুটো আধান একটা ক্যাপিটাল কিউ আর একটা ক্যাপিটাল কিউ, দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে, এটা হলো মধ্যবিন্দু, এখানে একটা আধান আছে স্মল কিউ। এবার তড়িৎ আধান ব্যবস্থাটি সাম্য অবস্থা থাকলে তাহলে কিউ এর মান কত হবে? আমরা কী করছি, যে ধরে নেব এখান থেকে যে টোটাল ডিস্টেন্সটা আছে সেটা হলো 2D। এখান থেকে শুরু করে এই দূরত্বটা হলো আমাদের 2D। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে আমাদের D, এবং এই দূরত্বটাও হবে D, কারণ এটা বলা হয়েছে মধ্যবিন্দু। ওকে, তাহলে এই যে সংস্থা আছে, এই সংস্থার সাম্য অবস্থার থাকার শর্ত কী হয়? শর্ত হয় এই আধান অথবা এই আধান, যে কোনো একটি প্রান্তের আধানের উপর যে নেট ফোর্স এবং এই যে মাঝের আধান তার উপর প্রযুক্ত নেট ফোর্স যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে। এবার এই ক্যাপিটাল কিউ এর উপর কে কে বল প্রযুক্ত করবে? এটা বল প্রযুক্ত করবে, এটাও বল প্রযুক্ত করবে। এই স্মল কিউ এর উপর কে কে বল প্রযুক্ত করবে? এটাও বল প্রযুক্ত করবে, এটাও বল প্রযুক্ত করবে, তাই না? তাহলে ওই দুই জাতীয় বলকে আমাদের নেট ফোর্স বের করে সমান করতে হবে। তাহলে লিখব যে এই সংস্থাটির সাম্যাবস্থায় থাকার শর্ত হলো যে কোনো প্রান্তের আধান ক্যাপিটাল কিউ এর উপর প্রযুক্ত মোট বল সমান সমান হতে হবে স্মল কিউ আধানের উপর প্রযুক্ত মোট বল। কেমন? এখন তাহলে আমরা কি লিখব? ক্যাপিটাল কিউ এর উপর প্রযুক্ত বল। অতএব এই ক্যাপিটাল কিউ এর উপর কে কে বল প্রযুক্ত করেছে? ক্যাপিটাল কিউ আমরা সিজিএস পদ্ধতিতে করে নিচ্ছি। ক্যাপিটাল কিউ টোটাল ডিস্টেন্স 2D এর স্কোয়ার প্লাস এই ক্যাপিটাল কিউকে বিকর্ষণ করবে এই অভিমুখে, এই স্মল কিউ একেও বিকর্ষণ করবে, যেহেতু আধানের প্রকৃতি দেওয়া নেই, আমরা ধরে নেব সবগুলো পজিটিভ, তাহলে এটাও বিকর্ষণ করবে, এটা হবে এই অভিমুখে। দুটো ফোর্সই একই অভিমুখে, তাই সরাসরি যোগ হয়ে গেল ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, এই দূরত্বটা ডি স্কোয়ার। ঠিক আছে, এই ক্যাপিটাল কিউ এর মধ্যে বল এটা, এই স্মল কিউ এই ক্যাপিটাল কিউ এর মধ্যে বল এটা, দুটো একই অভিমুখে, তাই যোগ হয়ে গেল। এবার এই স্মল কিউ এর উপর কে কে বল প্রযুক্ত করবে? এই ক্যাপিটাল কিউ একে বল প্রযুক্ত করবে এই অভিমুখে, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, এদের মধ্যে দূরত্ব। এবার এই ক্যাপিটাল কিউ একে বল প্রযুক্ত করবে এই অভিমুখে। দেখো এই ফোর্সটা কিন্তু একে অপরের অপোজিট, তাই কী করতে হবে? নেট ফোর্স বের করতে হলে মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, এটা একই, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0, বা এখানে হয়ে গেল তাহলে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 4D স্কোয়ার ইজিক্যাল টু ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু 0, বা আমরা কোনটা বের করবো? এটা, তাহলে এটাকে ওই পারে নিয়ে চলে যাই, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 4D স্কোয়ার। এবার এটার সঙ্গে এই স্কোয়ারটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে স্মল কিউ সমান সমান ক্যাপিটাল কিউ বাই 4, এটা হচ্ছে আমাদের উত্তর।
এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে, এটা আছে অপশান বিতে। এই গেল 24 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 25। কী বলা হয়েছে? x,0 বিন্দুতে রাখা একটি ধনাত্মক আধান ক্যাপিটাল কিউ প্লাস ক্যাপিটাল কিউ এবং -x,0 বিন্দুতে রাখা ঋণাত্মক আধান মাইনাস ক্যাপিটাল কিউ এর জন্য 0,O বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে x অক্ষ বরাবর, -x অক্ষ বরাবর, -y অক্ষ বরাবর ও z অক্ষ বরাবর। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় আমরা করতে শিখেছিলাম সেটার অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ইলেকট্রিক ফিল্ড সেটা পেয়েছিলাম কোন অক্ষ বরাবর? -x অক্ষ বরাবর। কোশ্চেন নম্বর 25। তাহলে কি বলা হলো? ধরলাম এইগুলো হচ্ছে আমাদের x অক্ষ, y অক্ষ কমন। তাহলে প্রথমত x,0 বিন্দুতে x,0 বিন্দু এটা ধরে নিলাম। এখানে আছে প্লাস ক্যাপিটাল কিউ আধান, আর একটা -x,0 এটা হচ্ছে -x,0, এখানে আছে মাইনাস ক্যাপিটাল কিউ আধান। তাহলে মাইনাস ক্যাপিটাল কিউ প্লাস ক্যাপিটাল কিউ মিলে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করবে। এবার 0,y, তাহলে 0,y বিন্দু হলো আমাদের এটা। এখানে একটা বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের জানি কি আমরা মধ্যবিন্দু, এটা x,0, এটা -x,0, তাহলে এর মধ্যবিন্দুর উপর অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমাদের এই বিন্দুটা অবস্থিত। তাহলে এটাকে আমরা যুক্ত করব, এটা মুছে দিলাম, এটাকে আমরা যুক্ত করব। এই যে বিন্দুটা সেটা ছিল আমাদের 0,y, তাই তো? 0,y, হ্যাঁ 0,y বিন্দু। এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে কোশ্চেন নম্বর আমাদের 25। হ্যাঁ, তাহলে দেখো যে এখানে যে মাইনাস ক্যাপিটাল কিউ আধান আছে সেটা এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর বল প্রযুক্ত করবে কোন অভিমুখে? এই অভিমুখে। এটাকে আমি বললাম E1, এবং এই ক্যাপিটাল কিউ আধান এর উপর তড়িৎ বল প্রযুক্ত করবে অর্থাৎ একক ধনাত্মক আধানের উপর তড়িৎ বল প্রযুক্ত করবে এই অভিমুখে। এটাকে আমি বললাম E2। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এখন এই বাহুর সমান্তরাল রেখা আমি এখানে অঙ্কন করে দিলাম। এবার তাহলে কি হবে? যদি এটা থিটা হয় তাহলে এটাও হবে থিটা, যদি এটা থিটা হয় তাহলে এটাও হবে থিটা। হ্যাঁ, এই দুটো অনুরূপ কোণ আর এটা একান্তর কোণ। এইবার দেখো E1 এর দুটো কম্পোনেন্ট আমরা পাবো, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। এই বরাবর আমরা কি পাবো? এই বরাবর আমরা পাবো হচ্ছে E1 cos থিটা, এই বরাবর আমরা পাবো E1 sin থিটা। এবং E2 এর দুটো কম্পোনেন্ট আমরা পাবো, E2 এর এই বরাবর একটা পাবো, এই বরাবর আমরা পাবো E2 cos থিটা, এবং এই বরাবর আমরা পাবো E2 sin থিটা। যেহেতু এই দূরত্ব সমান, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি P, আর এই বিন্দুটার নাম দিলাম আমি A, এবং এই বিন্দুটার নাম দিলাম আমি B, এটা O। তাহলে যেহেতু AP = BP হয়, অতএব ইলেকট্রিক ফিল্ডের যে মান, কারণ আধান তো এখানে -Q, এখানে একটা একক ধনাত্মক আধান, এবং এখানে ক্যাপিটাল কিউ, এখানে একক ধনাত্মক আধান। তাহলে এই দুই জায়গায় যে এই আধানের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড, এই আধানের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড, সেটা কি হবে? সমান। অর্থাৎ E1 = হবে আমাদের E2 মানের দিক থেকে কমন। তাহলে আমাদের যে এই দুটো উপাংশ, কোন উপাংশ দুটো? E1 sin থিটা ও E2 sin থিটা। এই দুটো উপাংশ কি করবে? পরস্পরকে প্রশমিত করবে। এই দুটো উপাংশ পরস্পরকে প্রশমিত করবে। আমরা ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র এই অভিমুখে পাবো। তাহলে এই অভিমুখটা কোন দিকে? -x অক্ষ বরাবর, তাই না? এই অভিমুখটা -x অক্ষ বরাবর। আমাদের শুধু ডাইরেকশনটা নির্ণয় করতে বলেছে, তাই এটা হবে আমাদের অপশান বি, -x অক্ষ বরাবর। এই গেল আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 26 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? -6 কুলম্ব আধান থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? আচ্ছা, এবার তড়িৎ ফ্লাক্স জিজ্ঞাসা করা হয়েছে, এর ইউনিটটা দেওয়া হয়েছে কুলম্ব স্কোয়ার নিউটন -1 মিটার -2। তাহলে আমরা জানি যে গাউসের উপপাদ্য অনুযায়ী গাউসের উপপাদ্য অনুযায়ী তড়িৎ ফ্লাক্স
ফাই ইজিক্যাল টু কী হয় কিউ বাই এপসাইলন নট, কিউ এর মান এখানে কত 10⁻⁻6 আর এপসাইলন নটের মান 8.85 ইন্টু 10⁻12। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1.129 ইন্টু 10⁵। এবার এটাকে আসন্ন মানে লিখলে আমরা পাবো 1.13 ইন্টু 10⁵। এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 26 নম্বর। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 27। এসে পদ্ধতিতে তড়িৎ ফ্লাক্সের একক কি? ওয়েবার ডিওয়াই ভোল্ট মিটার কুলম্ব পার মিটার। আচ্ছা, আমরা জানি তড়িৎ ফ্লাক্সের একক কী হয়? ভোল্ট মিটার। এটা আমি একবার করে দিচ্ছি। কোশ্চেন নম্বর 27 আমরা জানি যে ফাই তড়িৎ ফ্লাক্স কী হয়? ইএস ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া ক্ষেত্রফল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের একক নিউটন পার কুলম্ব আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তো এটাকে আমরা এরকম করতে পারি নিউটন মিটার অ্যান্ড কুলম্ব -1 মিটার। ঠিক আছে, তাহলে এবার মিটারটাকে আগে আমি দুই ভাগে ভাগ করে দিই। এবার নিউটন মিটার মানে কি? আবার নিউটন মিটার মানে হচ্ছে জুল। হ্যাঁ, নিউটন মিটার হচ্ছে জুল। W = Fs। হ্যাঁ, বল ইন্টু সরণ, নিউটন মিটার হয়ে গেলো জুল। তাহলে এটা হলো জুল পার কুলম্ব মিটার। এবার জুল পার কুলম্ব সমান আবার কি? আমরা জানি জুল পার কুলম্ব V = W/Q। ঠিক আছে, তাহলে জুল পার কুলম্ব বা জুল কুলম্ব -1 সেটা সমান হয়ে যাবে বিভবের একক ভোল্ট। তাহলে এটা সমান হয়ে গেলো আমাদের ভোল্ট। আর এদিকে একটা আছে মিটার, তাহলে ভোল্ট মিটার। আমাদের যে তড়িৎ ফ্লাক্সের একক সেটা বের হলো ভোল্ট মিটার। এটা আছে অপশান সিতে। এরপরে আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আয়ত্ত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙলে প্রতিটি বিন্দুর বিভব কত হবে? আচ্ছা, একটা বড় পারদ বিন্দু, তার বিভব হচ্ছে 90 ভোল্ট। এবার এটাকে 27টি ছোটো ছোটো বিন্দুতে পারদ বিন্দুতে ভাঙা হলো, প্রতিটি বিন্দুর বিভব কত হবে? কোশ্চেন নম্বর 28, তাই তো? তো আমরা কি করছি যে আগে ছোট পারদ বিন্দুর যে ব্যাসার্ধ সেটা নির্ণয় করার চেষ্টা করি। লিখব, ধরি বড় পারদ বিন্দুর যে ব্যাসার্ধ সেটা ক্যাপিটাল আর এবং ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধ সেটা হলো স্মল আর। অতএব যেহেতু বড় পারদ বিন্দুটি ভেঙেই ছোট পারদ বিন্দুগুলো তৈরি হয়েছে, কয়টা? 27টি। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 4/3 বড় পারদ বিন্দুর 4/3 পাই আর কিউব। বড় পারদ বিন্দুর আয়তন সমান হয়ে যাবে 27 ইন্টু ছোটো পারদ বিন্দুর আয়তন 4/3 পাই স্মল আর কিউব। এবার এটা কেটে যাবে, তাহলে ক্যাপিটাল আর সমান হয়ে গেল 3R। অতএব স্মল আর = ক্যাপিটাল R/3। এরপরে আমাদের বড় পারদ বিন্দুর বিভব দেওয়া আছে। তাহলে লিখব যে বড় পারদ বিন্দুর বিভব V সমান লিখব K/Q/R। অতএব V কত দেওয়া আছে? 90 K/Q/R। এখান থেকে আমরা নির্ণয় করে নেব Q সমান কত হলো? 90R/K। এটা হলো আমাদের Q আধানের মান। এবার এই Q এর আধান প্রত্যেকটা যে ছোট পারদ বিন্দু আছে সেখানে চলে যাবে। তাহলে লিখব যে প্রতিটি ছোট পারদ বিন্দুর আধান, প্রতিটি ছোট পারদ বিন্দুর আধান কি হলো? স্মল কিউ সমান আর টোটাল আধান Q/27। তাহলে এটা হলো 90R/K × 27 সমান আচ্ছা এদিকে লিখি সমান 90R/27K। প্রত্যেকটা ছোট পারদ বিন্দুতে এত করে আধান আছে। এবার ছোট পারদ বিন্দুর বিভব, অতএব ছোট পারদ বিন্দুর বিভব V = বিভব Q/R
তার ব্যাসার্ধ, হ্যাঁ, ছোটো পারদ বিন্দুর আধান বাই ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে কে কিউ সমান সমান কত বের হয়েছে, এটা 90 আর বাই 27, কে ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর বাই 3 সমান সমান আর, এই 3টা চলে যাবে তাহলে উপরে। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, যে কাটাকুটি করতে হবে, তাহলে এই আর এর সঙ্গে এই আর, কে এর সঙ্গে কে, এটা দিয়ে এটাকে কেটে দিব, তাহলে 9 দিয়ে একে কেটে দিব, তাহলে থাকবে 10, তাহলে থাকলো আমাদের 10 এসআই পদ্ধতিতে ভোল্ট, 10 ভোল্ট। এটা আছে আমাদের অপশান সিতে। ওকে, এইগুলো আমাদের 28 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, লাইটের সমস্যা, তাই আমি ক্লাসটি আজকে এখানেই রাখছি। ধন্যবাদ।